কথা সাহিত্যে অমর একুশে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি এবং তার পরবর্তী দিনে যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন এবং এই আন্দোলনের পূর্বাপর সময়ে যারা সংযুক্ত থেকেছেন। অনুষ্ঠানের শুরুতেই থাকছে একটি প্রামাণ্যচিত্র। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। অমর একুশে একটি রক্তিম অনির্বাণ চেতনার নাম। এর প্রভাব বাঙালি জাতির জীবনে যেমন রয়েছে, তেমন রয়েছে বাংলা সাহিত্যের বাঁক বদলের ইতিহাসে। একুশের স্রোতধারায় রচিত হয়েছে বাঙালির মুক্তির বহুমাত্রিক ইতিহাস। নৃতাত্ত্বিক বিচারে তা যেমন নতুন মূল্যবোধের কথা বলে, সাহিত্যিক বিচারেও স্নাত চৈতন্যের আলোকধারায় কবিতা, প্রবন্ধ ও কথা সাহিত্যের সকল অঙ্গন জুড়ে বিস্তৃত অমর একুশে বা একুশের সাহিত্য। কথা সাহিত্য তথা গল্প, উপন্যাস, নাটক প্রতিটি শাখায় একুশের অনন্য প্রভাব লক্ষণীয়। 1953 সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয় একুশের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, যা ছিল একুশের কবিতা, প্রবন্ধ, কথা সাহিত্য ইত্যাদি নিয়ে। একুশের প্রথম গল্পটি ছিল শওকত ওসমানের মৌন নয়। গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল পুত্র শোকে স্তব্ধ এক বৃদ্ধ যাত্রী। অতঃপর সঈদ আতিকুল্লার হাসি, এসব গল্পের শরীর জুড়ে ছিল একুশের চেতনার চিরায়ত রং ও ছবি। পরবর্তীতে প্রকাশ পায় সত্যেন সেনের ভাষা আন্দোলনের প্রথম সংগ্রামী। রণেশ দাশগুপ্তের কাঁথা সেলাই হয়েছে নিশ্চিন্ত, অজিত কুমার গুহের বুলু, আবু ইসহাকের পণ্ডশ্রম, আলাউদ্দিন আল আজাদের হস্তান্তর, মর্তুজা বশিরের কয়েকটি রজনীগন্ধা, শহীদ আকন্দের যখন পারি না, জহির রায়হানের 21শে ফেব্রুয়ারি, বশির আল হেলালের বরকত যখন জানত না সে শহীদ হবে, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের আমি খুনি হতে চাই না, শওকত আলীর অবেলায় পুনর্বার, রাজিয়া খানের শহীদ মিনার, আবুল হাসনাতের আরও কিছু রক্ত, জ্যোতিপ্রকাশ দত্তের স্মৃতিময়, মাহমুদুল হকের ছেঁড়া তার, রশিদ হায়দারের সুদূরের শহীদ। এসব গল্পে জাগরণ ঘটেছিল একুশের পটভূমিতে রচিত অসাম্প্রদায়িক মানবিক চেতনার, যা পরবর্তীতে আলোড়ন তুলেছিল নতুন প্রজন্মের লেখকদের সৃজনে ও মননে। গল্পের মতো উপন্যাসেও লক্ষ্য করা যায় ভাষা আন্দোলনের চেতনার প্রভাব। 1956 সালে প্রকাশিত হয় একুশের প্রথম উপন্যাস আতাহার আহমেদের উন্মোচন। অতঃপর দিলারা হাশেমের ঘর মন জানালা, আবু রুশদের নোঙর, আনিস সিদ্দিকীর মন নামতি, আবদার রশিদের লঘুমেঘ। একুশের ঘটনা নির্ভর অন্যতম সার্থক উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন, যেখানে উজ্জ্বল হয়ে উঠেছে একুশের চেতনা শৈল্পিক উৎকর্ষে। সেলিনা হোসেনের যাপিত জীবন, শওকত ওসমানের আর্তনাদ, এসব উপন্যাসের মূলে রয়েছে একুশের চেতনা। এ পর্যায়ে আমরা একটি কবিতা আবৃত্তি শুনব। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ, আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরার টুকরোর মতো। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি, কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গাঁয়ের কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায়, হয়তো
কারো বাবার কোনো সরকারি চাকুরে, তোমারই আমারই মতো, যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত। মায়ের সত্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দের সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের অনুষ্ঠানের নাম কথা সাহিত্যে অমর একুশে। ঠিক এই বিষয়টি নিয়েই আমরা এখন আলোচনা করব। 21শে ফেব্রুয়ারির আসলে শুধু ভাষিক তাৎপর্য নয়, এর সাংস্কৃতিক তাৎপর্য এবং রাজনৈতিক তাৎপর্য এটা আসলে অনেক বড়। সাহিত্যে বিপুলভাবে এর প্রভাব পড়েছে। 21শে ফেব্রুয়ারির অব্যবহিত পরেই বিখ্যাত সংকলনটি বেরিয়েছিল, সেখানে কবিতা ছিল এবং অন্য লেখাও ছিল, যেটা সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান। এর পরেও আসলে কিছু গল্প, কিছু নাটক, উপন্যাস ইত্যাদি প্রকাশিত হয়েছে। আর প্রবন্ধের তো কথাই নেই। কথা সাহিত্যে 21শে ফেব্রুয়ারিটা কিভাবে আসলো তার আমরা দেখব যে আমাদের বড় লেখকদের মধ্যে কেউ কেউ গল্প উপন্যাস লিখেছেন 21শে ফেব্রুয়ারির ঘটনা অবলম্বন করে। আমরা শওকত ওসমানের আর্তনাদ পেয়েছি, কিংবা সেলিনা হোসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি ইত্যাদি লেখা পেয়েছি। জহির রায়হান হলেন সেই লেখক যাকে সরাসরি 21শে ফেব্রুয়ারি আন্দোলনের প্রভাব হিসেবে বর্ণনা করা যায়। শুধু গল্প বা উপন্যাস নয়, এই কথা আসলে প্রযোজ্য তাঁর অপরাপর যে রচনা, এমনকি সিনেমার ক্ষেত্রেও। জহির রায়হান 21শে ফেব্রুয়ারির উপর একাধিক গল্প লিখেছেন, তার সংগ্রামের দিকগুলো তুলে আনতে চেয়েছেন, বিচিত্র মানুষের অংশগ্রহণের দিকগুলো তিনি ধরতে চেয়েছেন, এবং কোথাও কোথাও বেদনা, কোথাও কোথাও উচ্ছলতা, কোথাও কোথাও সামষ্টিক মানুষের যাপিত জীবনের সাপেক্ষে একটা রাজনৈতিক বা সাংস্কৃতিক ঘটনাকে ব্যাখ্যা করা, এই ব্যাপারগুলো তিনি তার একাধিক গল্পের মধ্যে তুলে এনেছেন। যেমন ধরা যাক 21-এর গল্প বলে একটা তার গল্প আছে, খুবই স্পর্শকাতর, খুবই দুঃখজনক, এবং তিনি দেখাতে চেয়েছেন যে নাম না জানা নিহত বিপুল পরিমাণ মানুষ আসলে 21শে ফেব্রুয়ারির ঘটনাবলীর মধ্যে নাম হয়ে আসেনি, ব্যক্তি হয়ে আসেনি, তারা অবহেলিত হয়েছে। এবং এটাও তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখানোর বিষয় ছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী 21শে ফেব্রুয়ারিতে নিহত ব্যক্তিদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে, ঠিক মানবিক আচরণ করেনি। মুনির চৌধুরীর আপনারা জানেন সুবিখ্যাত রচনা কবর নাটকেরও একটা অন্যতম প্রতিপাদ্য কিন্তু এই বিষয়টি। 21শে ফেব্রুয়ারির সবচেয়ে বড় প্রভাবটা ঘটেছে ভাষার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, রাজনৈতিকতার ক্ষেত্রে, এবং যে নতুন জনজীবন 52-র পরে 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে চিত্রিত হচ্ছিল বাংলাদেশের কথা সাহিত্যে, সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে 21-এর নানান প্রভাব কিন্তু থেকেই গেছে। একটা হলো ভাষার রূপ, যে কোন ভাষায় আমরা লিখব, কোন ভাষায় আমরা পড়ব, কোন ভাষায় কথা বলবো। একটা হলো তার রূপ, সেটা বিভিন্ন কথা সাহিত্যে গভীরভাবে প্রভাব ফেলেছে। এবং আরেকটা হলো যে আমরা যদি এক ধরনের প্রগতিশীলতার কথা বলি, আমরা যদি জনমানুষের অংশগ্রহণের রাজনীতির কথা বলি, আমরা যদি জনমানুষের
বৃহত্তর ঐক্যের ভিত্তিতে গড়া কোনো রাষ্ট্রের কথা বলি, তার যে স্বপ্ন আমাদের কথা সাহিত্যে, বাংলাদেশের কথা সাহিত্যে 50 এবং 60-এর দশকে উঠে এসেছে, সেটাও কিন্তু আসলে ব্যাপক অর্থে 21-এর আন্দোলনের একটা ফল। কাজেই আমরা বলবো যে আমরা আমাদের জাতীয়তাবাদী আখ্যানে যেভাবে 71-কে ব্যাখ্যা করি এবং তার উৎসভূমি হিসেবে যেভাবে আমরা 52-র 21শে ফেব্রুয়ারিকে ব্যাখ্যা করি, কথা সাহিত্যে 21-এর প্রভাব যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই বিবেচনা করতে হবে এবং বলতেই হবে যে এই প্রভাব অত্যন্ত গভীর এবং ব্যাপক। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে কবিতা পাঠ। 21-এর কবিতা আমরা শুনব। ফেব্রুয়ারি 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিলি যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে ডাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। 21-এর সবচেয়ে বড় স্ফুরণ ঘটেছে কবিতায়, কিন্তু বাংলা গল্প, উপন্যাস এবং নাটক সহ বিভিন্ন লেখায় আমরা 21-কে পাই। আমরা এ পর্বে কথা বলবো কথা সাহিত্যে অমর 21-এ এ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কবিতার মধ্যে ভাষা আন্দোলন নানা মাত্রা তৈরি করেছে, নানা ব্যঞ্জনা তৈরি করেছে এবং বাংলা কবিতার একটা বিষয় তৈরি করেছে আসলে। কিন্তু একই সঙ্গে যেটা আমাদের একেবারে আলোচনায় কম আসে সেটা হলো আমাদের গল্প এবং উপন্যাস। এগুলোর মধ্য দিয়েও আমরা ভাষা আন্দোলনকে পাই। 21-এর যদি আমরা একেবারে প্রথম উপন্যাসের কথা বলি, যেটি জহির রায়হানের লেখা, যেটা আমাদের বহুল পঠিত বা অনেক আলোচনায় আসে, সেই উপন্যাস থেকে আসলে আলোচনাটা শুরু করতে চাই আপনার কাছ থেকে। 21 আমাদের জাতীয় চেতনার অংশ। 21 কেবল আমাদের মাতৃভাষার, রাষ্ট্রভাষার অধিকার দিয়েছে তা নয়, 21 আমাদের মধ্যে একটা দেশপ্রেমের আবেগ তৈরি করেছে, আমাদের জীবনকে নতুনভাবে ভাবনার একটা ক্ষেত্র তৈরি করেছে। মানে শুধু আন্দোলন সংগ্রাম নয়, আমাদের নিজেদের যে বিভিন্ন রকম যে চিন্তার জায়গা, সেটাও একটা নতুন একটা মাত্রা দিয়েছে। এবং এই চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে সাহিত্যে। সাহিত্যের মধ্যে 21 কেন্দ্রিক কবিতা এবং ছড়া বাংলা সাহিত্যে 21 কেন্দ্রিক রচনার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে। এর বাইরে যেটি আমাদের কথা সাহিত্য, এবং এই কথা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে উপন্যাস। যে জহির রায়হানের যে বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন, এবং এই উপন্যাসটির আগেও তানসেনের একটা বড় বলবো যে গল্প, যেটা প্রায় উপন্যাসের কাছাকাছি হয়েছিল, সেটা হলো লাল রং পলাশ। এরপরে জহির রায়হানের যে উপন্যাসটি প্রকাশিত হয়েছে আরেক ফাল্গুন, এর বাইরেও কিন্তু আমরা 21 কেন্দ্রিক কয়েকটা উপন্যাস দেখি। সেটা সেলিনা হোসেনের যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনি, তারপরে শওকত উসমানের আর্তনাদ আছে। কিন্তু 21 কেন্দ্রিক উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি যেটি আলোচিত হয় সেটি হচ্ছে জহির রায়হানের আরেক ফাল্গুন। এবং এই আরেক ফাল্গুন যে উপন্যাসটি, এটি 1952 সালের আমাদের যে রাষ্ট্রভাষা আন্দোলন, আমরা যেটি রাষ্ট্রভাষার আন্দোলনের 21শে ফেব্রুয়ারির ঘটনার মধ্য দিয়ে যেটি চূড়ান্ত রূপ পেয়েছিল, সেইটা থেকে শুরু করে 1955 সাল অবধি আমরা জানি যে 1921 সালের 52-র যে ভাষা আন্দোলন 21 তারিখে ফেব্রুয়ারির যে ঘটনাটি ঘটেছিল, এর মধ্য দিয়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আমাদের এইখানে আন্দোলনকারী অনেকের
রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, রাষ্ট্রভাষার অধিকারটি তখনও কিন্তু আমরা পাইনি। সেটির জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতেছে 1956 সাল পর্যন্ত। তো ভাষা আন্দোলনের এই যে 21-এর চূড়ান্ত পর্ব থেকে 1955 সাল অবধি সময়টি, এটি কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এখানে উদযাপন হয়েছে। সরকারের পক্ষ থেকে নানা সময়ে বাধা দেওয়া হয়েছে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পর পূর্ব বাংলার অন্যতম দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তানের অন্যতম ভাষাকে দেওয়া হয়নি। ফলে 55 সালেও এই রাষ্ট্রভাষার দাবিতে আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে, এবং সেই আন্দোলনে তৎকালীন যে পাকিস্তানি অগণতান্ত্রিক স্বৈর শাসক গোষ্ঠী, তারা কিন্তু এই অঞ্চলের মানুষের উপর, আন্দোলনকারীদের উপর তারা নানা রকমের নিপীড়ন চালিয়েছিল। অনেকেই কিন্তু সেখানে গ্রেপ্তার হয়েছিল, এবং এই গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম একজন ছিলেন জহির রায়হান। এবং একাধিকবার কিন্তু আমাদের শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিফলন দেখি। জহির রায়হান তার এই যে এই আন্দোলনে নিজে সরাসরি অংশগ্রহণ করা এবং কাছ থেকে যে আন্দোলনকে যেভাবে দেখা, সেই উপলব্ধির একটা শৈল্পিক বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার রচনা আরেক ফাল্গুনের মধ্যে। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাহিত্য। জহির রায়হানের এই যে আরেক ফাল্গুন উপন্যাস, এটিও কিন্তু আমাদের যে রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসাবেও কিন্তু এটি ব্যবহৃত। এবং জহির রায়হান নিজেও কিন্তু আমরা বলেছি যে জেলে গিয়েছিলেন, এবং জহির রায়হানের এই উপন্যাসের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের প্রতি আমাদের যে চেতনাটির বহিঃপ্রকাশ ঘটেছিল, আমাদের 21কে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের যে চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আমাদের যে অবস্থানটি, সেটির কিন্তু প্রতিধ্বনিত হয়েছে আমাদের 2024-এর যে জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবেও কিন্তু আমরা যে এই উপন্যাসের একটা লাইন এই আন্দোলনকারীদেরকে দারুণভাবে উজ্জীবিত করেছে। একেবারে শেষে অন্তিম একটা বাক্য আছে যে আরেক ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। মানে এই উপন্যাসে দেখবো একেবারে শেষে যখন একজন একজন করে জেলে ঢোকানো হচ্ছে এবং এত মানুষের জায়গা হচ্ছে না জেলে, তখন একজন তরুণ আন্দোলনকারী সে নিজেই বলছে যে আরেক ফাল্গুনে কিন্তু আমরা দ্বিগুণ হব, অর্থাৎ এখনই তোমরা রাখতে পারছো না, পরে কিন্তু আমাদেরকে আরো ধরে রাখতে পারবে না। তার মানে সেই 52-র চেতনা আসলে নানাভাবে আমাদের আন্দোলনগুলোতে প্রেরণা তৈরি করেছে, শক্তি জুগিয়েছে। আমাদের পরবর্তী মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে বারবার আমাদের এই জহির রায়হানের আরেক ফাল্গুন বা আমাদের 21-এর চেতনায় আমাদের যে সমস্ত লিপিবদ্ধ যে গল্প, উপন্যাস, কবিতা, সেগুলো কিন্তু আমাদেরকে বারবার উজ্জীবিত করে। এই উপন্যাসটির পাশাপাশি বাংলা একাডেমি আরও দুটি উপন্যাস নিয়ে, যে দুটির নাম আপনি উল্লেখ করলেন, সেলিনা হোসেনের একটি উপন্যাস এবং শওকত ওসমানের একটি উপন্যাস আর্তনাদ, এই তিনটি উপন্যাস নিয়ে কিন্তু বাংলা একাডেমি একটি সংকলন করেছিল 1985 সালে। সেটা 21-এর উপন্যাস শিরোনামে এক প্রচ্ছদে ছাপা হয়েছিল। এবং ওই দুটি উপন্যাসও কিন্তু যখন সম্পাদনা করা হয়েছে একাডেমি থেকে, তখন একাডেমি তখনকার মহাপরিচালক উল্লেখ করেছেন যে প্রথম ও দুটি উপন্যাস, মানে যে দুটি আরো উল্লেখ করলাম আমার, প্রথম ছাপা হয়েছিল। একুশের গল্পের ভান্ডার কিন্তু অনেক বেশি। যে জহির রায়হানের কথা আমরা বলছিলাম, সে জহির রায়হান নিজেও গল্প লিখেছেন। 21শে ফেব্রুয়ারি নামে একটি সংকলন আমরা পাচ্ছি, যেটি হলো হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় বের হয়েছিল 1953 সালে। সেই গ্রন্থেও তো কিছু গল্প ছিল। 21-এর চেতনায় আমাদের ছোট গল্পে আমাদের গল্পকার হিসাবে অনেকের কিন্তু আবির্ভাব হয়েছিল। এই হাসান হাফিজুর রহমানের সম্পাদিত যে 21-এর সংকলন, যেটি 1953 সালে প্রকাশিত হয়েছিল, সেই সংকলনটিতে গল্প, তারপরে আপনার কবিতা, গান, 21-এর গান, সেগুলো কিন্তু সংকলিত হয়েছিল এবং সেখানে কয়েকটা উল্লেখযোগ্য গল্প স্থান পেয়েছিল। এর মধ্যে শওকত ওসমানের যে মৌন নয়, বলা হয়ে থাকে যে এটি হচ্ছে 21-এর প্রথম গল্প, 21-কে কেন্দ্র করে বা 21-এর ঘটনাকে উপজীব্য করে রচিত প্রথম গল্প। শওকত ওসমান নিজেও দাবি করতেন এটি 21-এর প্রথম গল্প, এবং তিনি তখন চট্টগ্রামে ছিলেন সম্ভবত, সেখান থেকেই তিনি এটি লিখেছেন। কবিতাও যেরকম চট্টগ্রামে বলা হয়ে থাকে যে ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম কবিতাটি চট্টগ্রাম থেকে মাহবুবুল আলম ফাঁসির দাবি নিয়ে এসেছেন। সীমান্ত পত্রিকার কবিতা ছিল, দীর্ঘের ঘটনার পরিপ্রেক্ষিতে মাহবুবুল আলম হাসপাতালে থাকতেই লিখেছিলেন। সেই কবিতা পুস্তিকা আকারে প্রচারও হয়েছিল। হ্যাঁ, কোহিনূর প্রেস থেকে সেটি ছাপা হয়েছিল। লালদিঘির ময়দানে সেটি যে 21-এর ঘটনার প্রতিবাদে যে সমাবেশ হয়েছিল সেখানে। এছাড়াও হাসান হাফিজুর রহমানের সম্পাদিত যে 21-এর সংকলন গ্রন্থ, সেই সংকলন গ্রন্থে আরও বেশ কয়েকটা গল্প এখানে, আনিসুজ্জামানের দৃষ্টি, তারপরে সৈয়দ আতিকুল্লাহর হাসি, সিরাজুল ইসলামের পলিমাটি এবং আতোয়ার রহমানের সেইখানে একটা গল্প হয়েছিল, সেটি হলো অগ্নিবাক।
এই গল্পগুলো এখানে সংকলিত হয়েছিল এবং এই গল্পের মানে ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের বাংলা সাহিত্যে অনেক ছোট গল্পকার যারা আছেন তারা কিন্তু এই 21কে উপযোগ্য করে অনেক গল্প রচনা করেছেন এবং হালের যারা আমাদের সাহিত্যিক বাংলা সাহিত্য নিয়ে চর্চা করছেন এমন অনেকেও, সেলিনা হোসেন নিজেও গল্প লিখেছেন এবং আরও অনেকেই এই গল্প এবং গল্পের যে আমাদের যে বাংলা সাহিত্যের জায়গাটা মুক্তিযুদ্ধের পর যে ঘটনাকে নিয়ে বেশি গল্প রচিত হয়েছে আমাদের সাহিত্যের ইতিহাসে সেটি হচ্ছে আমাদের 21-এর ঘটনা এবং এই গল্পের মধ্য দিয়েও আমাদের 21 নানাভাবে উপস্থাপিত হয়েছে, 21-এর চেতনা আমাদের কাছে নানাভাবে উপস্থাপিত হয়েছে। আরেকটি ব্যাপার আপনিও খেয়াল করবেন, যারা গল্প লিখেছেন ওই সময়, যাদের নাম আপনি উল্লেখ করলেন, তারা কিন্তু সবাই ওই সময়ে তরুণ এবং তাদের কেউ কেউ আবার ছাত্র, এবং তখনও কিন্তু লেখক হিসেবে, বড় লেখক হিসেবে অন্তত প্রতিষ্ঠা তারা পাননি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও দেখি যে কিছু তরুণ লেখালেখি করছে, আলাদা আলাদা পত্রিকা বের করছে। তখন সেই সংকলনে যারা লিখেছিলেন বা যাদের রচনা সংকলিত হয়েছিল তারা কিন্তু পরে বাংলা সাহিত্যের দিকপাল হিসাবেই তারা এখন পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে তারা সমাদৃত হয়েছেন, আমাদের সমাদৃত হয়েছে। এবং আমরা তো এরকম দেখতে পাবো যে আমাদের যারা সাহিত্য চর্চার মধ্যে এবং সংস্কৃতি চর্চার মধ্যে থেকেছেন তারা কিন্তু পরবর্তী সময়ে সেই সফলতা অর্জন করেছেন। মানে একজন শওকত ওসমান বা একজন আনিসুজ্জামান আসলে হঠাৎ করে তৈরি হয় না। জি, আমরা জহির রায়হানের আরেকটা গল্প নিয়ে আলাপ করতে চাই আপনার সঙ্গে, যে সেটা হলো 21-এর গল্প নামে তার একটা গল্প আছে। সেটার গল্পে দেখা যায় যে মেডিকেল কলেজের এক ছাত্র, যার নাম হলো তপু, সে মারা গেছে 52-র 21 তারিখের পুলিশের গুলিতে শহীদ হন এবং সেই চরিত্র, মানে সেই তপু চরিত্র, তাকে আবার পরে পাওয়া যায় একটা কঙ্কাল হিসেবে। মেডিকেলের ছাত্ররাই মেডিকেলের আরেক ছাত্রকে, পূর্বসূরি এক ছাত্রকে তারা পাচ্ছে, তার দেহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তার মানে ঘটনা কিন্তু 52-র, কিন্তু এর বাস্তব প্রতিফলন আমরা পাচ্ছি কিন্তু আরো পরবর্তী সময় জুড়ে, দীর্ঘ সময় জুড়ে আমরা এটা পাচ্ছি। এবং আমাদের কাহিনীগুলো শুধু বাস্তবের প্রতিফলন হয় না, পরবর্তী সময়ে দেখবো আসলে গল্পের ধারা, উপন্যাসের ধারার যে বৈশ্বিক যে প্রেক্ষাপট, তার পরিপ্রেক্ষিতে তো পরিবর্তন অনেক রকম ঘটে। আপনি কি মনে করেন যে আমাদের এই স্ফুরণ আমাদের প্রবন্ধে বা আমাদের সাহিত্যে বা আমাদের নাটকে, এগুলোতে কতটুকু আসলে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে? কথা সাহিত্যের আরেকটা জায়গা যেখানে আমাদের আছে, আমাদের নাটকের কথা যদি আমরা বলি, সেই নাটকের ক্ষেত্রেও কিন্তু 21কে উপজীব্য করেও নাটক রচিত হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা যে নাটকটার কথা আমাদের কাছে ঘুরে ফিরে সবার আগে আসে, সেই নাটকটি হচ্ছে মুনীর চৌধুরীর কবর নাটকটি। এবং তিনি জেলে কারারুদ্ধ অবস্থায় তিনি এটি রচনা করেছিলেন এবং এই নাটকটি মঞ্চায়িতও হয়েছিল জেলে কয়েদিদের দ্বারা। এবং এই যে নাটকটি বাংলা সাহিত্যে রচিত হয়েছে এবং এটি একটা অমর সৃষ্টি মুনীর চৌধুরীর, এবং এর ধারাবাহিকতায় আপনি যেটি বলছেন যে পরবর্তীতেও কিন্তু অনেকেই মানে এই নাটক রচনা করেছেন এবং সব নাটক যে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এরকম না, কিন্তু গ্রন্থাকারে না প্রকাশিত হলেও অনেক নাটক কিন্তু মঞ্চস্থ হয়েছে 21-এর ঘটনা এবং রেডিও টেলিভিশনেও কিন্তু প্রচুর সংখ্যক নাটক প্রায় প্রতি বছরই প্রকাশ হচ্ছে। এর ধারাবাহিকতায় আমাদের এই যে 21কে কেন্দ্র করে, আমাদের 21-এর চেতনাকে ধারণ করে এবং এই ঘটনারকে এই প্রজন্মের কাছে উপস্থাপনের জন্য আমাদের যে মিডিয়াগুলো আছে এবং আমাদের নাটকের যারা আছেন সাহিত্যের সাথে কাজ করেন এবং আমাদের যে মঞ্চ নাটকগুলো, সেখানেও কিন্তু 21-এর চেতনাকে ধারণ করে আমাদের নাটক হয়। আসকার ইবনে সাইক তিনিও কিন্তু 21-এর ঘটনাকে নিয়ে তিনি নাটক রচনা করেছেন। তো এইভাবে আপনি শুধু নাটক নয়, আমাদের যে চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র, সেখানেও কিন্তু 21 একটা জায়গা করে নিয়েছে আমাদের। এবং সেখানেও আমরা দেখি যে জহির রায়হান তিনি কিন্তু একটা চেষ্টা করেছিলেন, যুদ্ধের পরপরই অমর 21-এ বলে তিনি একটা সিনেমা করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন সরকারের অসহযোগিতার জন্য এটি তিনি করতে পারেননি। কিন্তু জীবন থেকে নেয়া এবং এই জীবন থেকে নেয়া চলচ্চিত্রের ভিতরেও কিন্তু আমরা শহীদ মিনারকে পাচ্ছি একটা প্রতিবাদের চিহ্ন হিসাবে আমরা এখানে পাচ্ছি। বাংলা নামে আহমদ ছফার একটি উপন্যাসকে অবলম্বন করে শহীদুল হক খোকন তিনিও কিন্তু একটা বাংলা নামে একটা সিনেমা করেছিলেন, কিন্তু আনফরচুনেটলি সেই সিনেমাগুলো সেই অর্থে মানে দর্শকদের কাছে উপস্থাপিত হয়নি। 2019 সালে আপনার মনে থাকতে পারে যে আমাদের তরুণ অভিনেতা এবং নির্মাতা তৌকির আহমেদ তিনি কিন্তু এই 21কে উপজীব্য করে ফাগুন হাওয়া এরকম একটা সিনেমা তিনি তৈরি করেছিলেন এবং এটি জাতীয় চলচ্চিত্রও পেয়েছিল 3টা ক্ষেত্রে। 21কে
আমাদের উত্তর প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে বংশ পরম্পরায় উপস্থাপনের যে এই প্রচেষ্টা, সেটি বাংলা সাহিত্যের আমাদের যারা প্রাথমিক পর্যায়ে, আপনি হাসান হাফিজুর রহমানের কথা বলেছেন, যে তারা যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন, পরবর্তীতে আমরা শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আব্দুল গনি হাজারি, আল মাহমুদ, আব্দুল মান্নান সৈয়দ, আসাদ চৌধুরী, এদের মতো কবিতার পাশাপাশি আমাদের যে সাম্প্রতিক সময়ে আমাদের যারা গল্পকার, উপন্যাসকার আছেন, তাদের রচনার মধ্য দিয়েও কিন্তু এর প্রতিফলন আপনি পরবর্তী উত্তরসূরিদের কথা বলছিলেন, এই সূত্রে একটু মন্তব্য জানতে চেয়ে আমরা শেষ করব আপনার সঙ্গে আলোচনা। সেটা হলো, সারা দেশের স্কুল কলেজগুলোতে বা বিভিন্ন জায়গায় আমরা প্রচুর শহীদ মিনার দেখতে পাই। আমাদের এই আবেগটা কাজ করে, আমরা শুধু কথা বলি যে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে বা নানা রকম শুদ্ধি অশুদ্ধি নিয়ে কথা বলি, কিন্তু আমাদের যে প্রজন্ম সামনে আছে তারা শহীদ মিনারে যাচ্ছে, কিন্তু এই উপলক্ষ করে যদি দেয়ালিকা তৈরি করে বা একটি সংকলন তৈরি করে স্কুল পর্যায় থেকে বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে বা গোষ্ঠীবদ্ধভাবে তারা যদি এই কাজগুলো করে, তাহলে তো আমরা বলতে পারি যে একটা চর্চা কিন্তু কিশোর বয়সে বা শিশু বয়সেই শুরু হয়ে যেতে পারে। সেই ব্যাপারটিও এই সূত্রে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। বলি যে আমরা আসলে এখন একটা পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় বসবাস করি এবং সেখানে কর্পোরেট কালচার এটা কিন্তু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করে ফেলেছে, এবং এই কর্পোরেট কালচারের প্রভাবে আমাদের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আপনার একটা উৎসবের আমেজ তৈরি হয় এবং এর সাথে কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক থাকে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই উৎসবের আমেজ থাকবে এবং সেখানে হবে, এটা কোনো দোষের কিছু না, কিন্তু এর সাথে যে ঘটনা প্রবাহকে কেন্দ্র করে বা ঘটনাকে কেন্দ্র করে আমরা উৎসব করছি, সেই ঘটনাটা ধারণ করা, সেটার প্রেরণা চেতনাটাকে ধারণ করা, সেটার জন্য আমাদের যাদেরকে বলছেন যে একটা তরুণ শিশু, তাদেরকে সেটা পারিবারিক পরিমণ্ডল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু একটা মানে আমরা বলবো যে তাদের একটা দায়বোধ পরিবারগুলোতে, এলাকাগুলোতে আমরা লাইব্রেরিও দেখতে পেতাম যেখানে গল্প উপন্যাস পড়ার জন্য নিয়ে এসে মানুষ পড়তো, শিশু কিশোররাও পড়তো। এখন আজকে আমরা যে ডিজিটাল যুগে বসবাস করছি, সেখানে আমাদের সবকিছু ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে, ইন্টারনেট, মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, এবং সেইখানেও আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আজকে মোবাইল, ইন্টারনেট, সেইখানেও কিন্তু পাঠাভ্যাস তৈরি করার সুযোগ আছে। এখন এটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, আমার পরিবার কিভাবে ব্যবহার করতে শিক্ষা দিচ্ছে, সেটাও কিন্তু অনেক কিছু নির্ভর করে। কিন্তু তারপরে আমি যেটি একেবারে হতাশ না হয়ে আমরা এটা মনে করি যে আমাদের যে উত্তর প্রজন্মকে, সেটা 21-এর ঘটনা, আমাদের যে জাতীয় মুক্তির ইতিহাসের যে ঘটনা, সেগুলো পারিবারিক পরিমণ্ডল থেকে আমরা যেখানে আছি সেখান থেকে তাদেরকে এই ব্যাপারে এইগুলোকে উপলব্ধি করা, এই ব্যাপারে তাদের নিজস্ব আবেগ অনুভূতি তৈরি করা, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি যেটা শুরুর দিকেই বলেছিলাম যে 21 তো আমাদের একটা মাতৃভাষার অধিকার সেটা দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে দেশপ্রেমের আবেগটা তৈরি করেছে, আমাদের যে জাতীয়তাবাদী জীবনবোধটা তৈরি করেছে, ভাষিক জাতীয়তাবাদ থেকে রাজনৈতিক জাতীয়তাবাদে উত্তরণের যে পরিস্থিতিটা তৈরি করেছে, সেগুলো আমাদের এই প্রজন্মকে মানে জানানো এবং সেইগুলো উপলব্ধি করে ধারণ করা প্রয়োজনীয় ব্যবস্থা সরকারের আছে, দেশের আছে, আমাদের সবার আছে। তাই মনে করি যে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনগুলো নানা মাত্রা পেয়েছে এবং প্রত্যেকটি সফল আন্দোলনের পিছনে এই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1969 সালে যে জাতীয়তাবাদী চেতনা এবং আন্দোলনের স্ফুরণ ঘটে, তার মধ্যেও আমরা দেখতে পাবো যে ভাষা আন্দোলন ফিরে ফিরে এসেছে, যে কারণে এই উপন্যাসটি যেটি থেকে আমরা শুরু করেছিলাম আরেক ফাল্গুন, সেটি কিন্তু সেই 68 সালেই লেখা এবং সেই 52 সালের এবং 55 সালের মধ্যবর্তী সময়ের প্রেক্ষাপটকে অবলম্বন করা। বাংলা উপন্যাসের, বাংলা কবিতার, বাংলা গল্পের, প্রবন্ধের আঙ্গিকের বদল ঘটতে থাকে, নানা রূপ রূপান্তর বা তত্ত্বের প্রবেশ ঘটতে থাকে এবং এর মধ্য দিয়েই আমরা বাস্তবকে নানা মাত্রায় সাহিত্যে গল্পে পাই। আমরা মনে করি যে পরবর্তী প্রজন্ম তাদের লেখায়, তাদের চেতনায় 21কে ধারণ করবে এবং এক অর্থে একটি সমৃদ্ধ মননশীল জাতি তৈরি হবে, সেটি আমরা মনে করি। আজকের আলোচনা থেকে এটুকুই আমরা পেলাম। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই পর্বে থাকার জন্য। অমর 21-এর উপরে যে উপন্যাসগুলো লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত উপন্যাস আরেক ফাল্গুন। এই উপন্যাসের একেবারে শেষ অংশ শুনব, যেখানে সেই উল্লেখযোগ্য একটি বাক্য রয়েছে, আরেক ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে।
দিনের ক্লান্তি শেষে রাত আরও স্নিগ্ধতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রাত্রির মুখোমুখি দাঁড়িয়ে এই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌনতার গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেলগেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নয়, দুইজন নয়, 250-র উপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজন খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছেন চটপট। সালমার বিছানাপত্তর আর কাপড় চোপড় নিয়ে শাহেদ এসেছিল। হোলডল আর সুটকেসটা সামনে নাবিয়ে রেখে সে বলল, নে আপা, জিনিসপত্রগুলো সব দেখে নে, আমাকে এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। শাহেদ বলল, বারে, তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদ ধর্মঘট করব না বুঝি? সালমা মনে মনে খুশি হলো। বলল, দেখো তুমি যেন দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমায় কি মনে করিস আপা, আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হলো। এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো। পাড়ার ছেলেদের সব বলে রেখেছি, আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহেদ। কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম, নে দুলাভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল, কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়েই জবাব দিল, ও লিখেছে রাজশাহী জেল থেকে। আরও কি যেন বলতে যাচ্ছিল, নীলা ডাকল, সালমা এসো, আমাদের নাম ডাকছে। অস্ফুট কণ্ঠে আসি বলে চলে গেল সালমা। গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে। আসাদ ভাবল, আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠল তার। শাহানাকে দেখে তেমন অবাক হয়নি। মুনিম জানত সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে ডলিকে দেখে। শাহানা বলল, ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে। ডলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুঁজে দিল ওর হাতের মধ্যে। কিছু বলল না, মাটিতে চোখ নাবিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন তোমার সঙ্গে দেখা হবে না ডলি। ডলি চোখ তুলে তাকালো ওর দিকে। স্বল্প অন্ধকারেও মুনিম দেখল ডলির চোখ জোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা নেচে উঠেছিল বারবার। আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল ডলিকে। ডলির এমন রূপ কোনো দিন চোখে পড়েনি মুনিমের। আচ্ছা দেশে ওর কাঁধের উপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম? আমেনা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ওই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর কেউ আসেনি। মা যার নেই দুনিয়াতে, কেউ বুঝি নেই তার। হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা কেমন খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতরে। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। একসময় বিরক্তির সাথে বললেন, উহ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরো বাড়ান সাহেব, এত ছোট জেলখানায় হবে না। আর একজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, দ্বিগুণ। এবার আমরা আরও একটি কবিতা শুনব। আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর। ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে, ডাকবে। দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে এক
একবারও উজ্জ্বল হয়ে উঠবে না। সারাটি জীবন নেও না, তবে কি করে এই গুরুতর ভার সইবে তুমি? কতদিন কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম রফিকুদ্দিন জব্বার, কি বিষণ্ণ থোকা থোকা নাম। এই এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনো দিন মন থেকে মুছবে না, কোনো দিন কাউকে শান্ত হতে দেবে না। যাদের হারালাম তারা আমাদের বিস্তৃত করে দিয়ে গেল দেশের প্রান্ত থেকে ও প্রান্তে, কণা কণা করে ছড়িয়ে দিয়ে গেল দেশের প্রাণের দীপ্তির ভেতরে। মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে। আবুল বরকত, সালাম, রফিকুদ্দিন জব্বার, কি আশ্চর্য, কি বিষণ্ণ নাম। একসার জ্বলন্ত নাম, জ্বলন্ত নাম। কথা সাহিত্যে অমর একুশে অনুষ্ঠানে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি। ২১ আমাদের চেতনায় প্রেরণা হিসেবে যেমন থাকবে, ২১ আমাদেরকে উজ্জীবিত করবে আমাদের সাহিত্যে, আমাদের গল্পে, আমাদের উপন্যাসে, আমাদের কবিতায়, আমাদের নাটকে। ২১ আমাদের বিপ্লবে বারবার ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ আরেকবার।